নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি জহিতা, আর জহিতার সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত। আরজিকর কাণ্ডের জের এবং নাইট ডিউটিতে মহিলাদের নিরাপত্তায় জোর রাজ্য সরকারের। রাত্রির সাথে অ্যাপ ঘোষণা করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল এবং সমস্ত বেসরকারি হাসপাতালের একটি নির্দেশাবলী কার্যকর হবে। শনিবার সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সিপি, স্বাস্থ্য সচিব এবং অর্থ সচিব সহ একাধিক শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশাবলী তৈরি করা হয়েছে। হাসপাতাল, মেডিকেল কলেজ, হস্টেল এবং অন্য সর্বত্র মহিলারা রাতের বেলা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেজন্য এই বিশেষ কর্মসূচি। রাতের ডিউটির ক্ষেত্রে মহিলাদের জন্য পৃথক রেস্টরুম এবং শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে। রাতে মহিলারা ডিউটি করলে তাদের সঙ্গে থাকবেন মহিলা ভলান্টিয়ার এবং মহিলা বান্ধব কাজের পরিবেশ তৈরি করবে পুলিশ। সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং কর্মী থেকে নিরাপত্তা রক্ষী প্রত্যেককে গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে। হাসপাতালে মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হবে। যেখানে সম্ভব, যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে। Security guards in the government medical colleges and hospitals, district medical colleges and hospitals should be in a mix of male and female security guards. Security guard নিয়োজিত করবার সময়ও যাতে পুরুষ মহিলা অনুপাত যথাসাধ্য সমানুপাত যাতে থাকে সেই দিকে জোর দেওয়ার চেষ্টা হবে। It's an overall structure, approach and a multi-departmental flagship program to ensure that working women's welfare in these institutions get a fulcrum and specific focus. This has been discussed today. Orders will be issued. They will be implemented as urgently as possible. আর অন্যদিকে চিকিৎসকদের বদলির নির্দেশিকা প্রত্যাহার, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাতিল বদলির নির্দেশ। স্বাস্থ্য ভবন সূত্রে এমনটাই খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাতিল বদলির নির্দেশ। ट्रांसफर का बात लेके एक न्यूज़ हो रहा है। 6000 से ज़्यादा डॉक्टर हैं हमारे वेस्ट बंगाल मेडिकल एजुकेशन सर्विस के। उनके प्रमोशनल एक्सरसाइज, उनके रूटीन ट्रांसफ़र, ईयरली एक्सरसाइज एक बड़ा लंबा प्रोसेस है। इस घटना के 2 महीने पहले से ये प्रोसेस चलता है। अप्रूवल भी इसका इस घटना के काफ़ी दिन आगे ही हो चुका था, पर हमने कई सारे चेकिंग इसमें करने होते, इसलिए हो सकता है इसको बाद में पब्लिकेशन में देरी हुआ हमारे समय से। किंतु अभी हमारे यहाँ जो परिस्थिति है उसको देखते हुए सब जगह हमको परिसेवा एकदम नॉर्मल रखनी है, इसलिए हमने इस ऑर्डर को अभी कैंसिल किया है। इसके बाद में इसके बारे में और कोई भी सिद्धांत कुछ दिनों के बाद में लिया जाएगा। আরজিকর কাণ্ডে তদন্তে তৎপর সিবিআই। শুক্রবারের পর শনিবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। গ্রেপ্তার করা হয়নি। শনিবার সিজিওতে ঢোকার সময় বলেন সন্দীপ ঘোষ, 3D স্ক্যানার নিয়ে শনিবারও আরজিকরের সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিল। তারা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। একের পর এক তলব, তদন্তে বারবার আরজিকর হাসপাতালে ছুটে যাওয়া। আরজিকর কাণ্ডে অ্যাকশনে সিবিআই, কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে সন্দীপ ঘোষ। শুক্রবারের পর শনিবারও সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। শুক্রবার দুপুরে মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে পাকড়াও করে সিবিআই। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার সকাল 10টা নাগাদ আবারও সিজিওতে হাজিরা দেন তিনি। সিবিআই তাঁকে গ্রেফতার করেনি বলে দাবি করেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। সন্দীপ বাবু গতকাল জিজ্ঞাসাবাদ, সন্দীপ বাবু কি বলবেন? দেখি সন্দীপ বাবু। পরপর দুদিন কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণের মুখে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। এদিকে আরজিকর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ম্যারাথন জেরা সিবিআই এর। ঘটনার দিন আরজিকরের ট্রমা কেয়ারে যায় সঞ্জয় রায়। ভোর 3:40 মিনিটে ট্রমা কেয়ারে যায়। 10 থেকে 15 মিনিট ট্রমা কেয়ারে ছিল। কেন ট্রমা কেয়ারে গিয়েছিল জানতে চায় সিবিআই। এদিন পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই এর তলবে শনিবার সিজিও কমপ্লেক্সে যান আরজিকরের মহিলা চিকিৎসক। এদিন সিবিআই দফতরে যান টালা থানার 2 অফিসার, আরজিকরের পুলিশ আউটপোস্টের আধিকারিকও। আরজিকর থেকে এদিন ভোররাতে সিবিআই এর আধিকারিকরা সিজিওতে ফেরেন। একটি চটের ব্যাগ, লাল বড় প্লাস্টিক, সাদা কাপড়ে বাঁধা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন তারা।
শনিবার 3D স্ক্যানার নিয়ে সিজিওতেও যান সিবিআই আধিকারিকরা। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, রিয়া মাঝি, শাকিল মুস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি। সারা ভারত জুড়েই 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন আইএমএ। আরজি করের ঘটনার জেরে প্রতিবাদে নেমেছেন তারা। এবং জেলায় জেলায় ব্যাহত চিকিৎসা পরিষেবা, ওপিডি বন্ধ থাকলেও এমার্জেন্সি বিভাগ চালু রেখে পরিষেবা চালু রেখেছেন চিকিৎসকরা। আরজি করের ঘটনার জেরে দেশব্যাপী ধর্মঘটে সামিল হয়েছে চিকিৎসকদের সংগঠন আইএমএ। শনিবার সকাল থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলনে সামিল চিকিৎসক, নার্সরা। চিকিৎসকদের ধর্মঘটের জেরে বিপাকে হাসপাতালে আসা রোগীরা। যদিও জরুরি পরিষেবা খোলা থাকায় সেখানেই রোগী দেখছেন চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের জের বন্ধ ইসলামপুর মহকুমা হাসপাতালে ওপিডি, তবে খোলা রয়েছে এমার্জেন্সি বিভাগ। চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। এমার্জেন্সি খোলা রেখে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। রোগী হয়রানি অব্যাহত বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। আউটডোর বিভাগ প্রায় শুনশান। চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার রোগী ও রোগীর আত্মীয়দের। বন্ধ ন্যায্য মূল্যের ওষুধের দোকান। চরম ভোগান্তি রোগীদের। রোগীদের ভোগান্তির কথা মাথায় রেখে ওপিডি বন্ধ করে বাইরে চিকিৎসা করেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। শনিবার সকালে নির্দিষ্ট সময়ে খুলে যায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরের টিকিট কাউন্টার। পরে হাসপাতালের বাইরে টেবিল পেতেই রোগীদের চিকিৎসা করেন হাসপাতালের ডাক্তাররা। আইএমএর ডাকা কর্মবিরতির প্রভাব পড়েছে কালনার মহকুমা হাসপাতালেও। তবে আউটডোর বন্ধ হওয়ায় রোগীদের হয়রানি ঠেকাতে খোলা হয়েছে হাসপাতালের এমার্জেন্সি। সমস্ত ডাক্তাররা এক ছাদের তলায় রোগীদের পরিষেবা দিচ্ছেন। পরিষেবা চালু রেখে প্রতিবাদ সংগঠিত করছেন ডাক্তাররা। বসিরহাট স্বাস্থ্য জেলায় সচল চিকিৎসা পরিষেবা। শনিবার সকাল থেকেই বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লক ও 3টি পুরো এলাকার চিকিৎসা পাচ্ছেন রোগীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েও মানুষের চিকিৎসায় কোনো খামতি রাখছেন না হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। অন্যরকম ছবি ধরা পড়ল বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও সাধারণ রোগীদের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে চিকিৎসা। শিশু থেকে বয়স্ক, গর্ভবতী মহিলা থেকে সাধারণ রোগী প্রত্যেকেই জরুরি পরিষেবা পেয়ে খুশি। হাসপাতালের ইনডোর পরিষেবা অব্যাহত থাকায় ডাক্তারদের ধন্যবাদ জানাচ্ছেন রোগীরা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রায় 13 ঘন্টা পর সিজিও থেকে বেরোলেন সন্দীপ ঘোষ। রাত 11:15 বেরোন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও ছাড়লেন সন্দীপ ঘোষ। আরজি করের নিহত চিকিৎসক খুনে তদন্তে সিবিআই এবং মঙ্গলবারই তাকে বেলা 3টের সময় আরজি কর থেকে এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে বেলা 3টের সময় সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবারের পর বুধবারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই ঘটনার পর অর্থাৎ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর প্রায় অনেকটা সময় পেরিয়ে যায় এবং তারপর তাকে ছাড়া হয়েছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও ছাড়লেন সন্দীপ ঘোষ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও ছাড়লেন সন্দীপ ঘোষ, কি উঠে এলো, কি জানতে পারছো? দেখো, গত পরশুদিন কিন্তু তাকে মাঝ রাস্তা থেকে আটক করে নিয়ে আসে সিবিআই আধিকারিকরা এবং দীর্ঘক্ষণ জেরা করে কিন্তু ভোর রাত পর্যন্ত জেরা করে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরেই কিন্তু সে বাড়ি চলে যায়। বেলেঘাটার বাড়ি থেকেই কিন্তু আবার গতকাল সকাল 10টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে আসেন এবং তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। সঞ্জয় রায়ের বক্তব্যের সঙ্গে কিন্তু আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়ের বক্তব্য, যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই সব বয়ান কিন্তু তার মিলিয়ে দেখা হয় এবং প্রায় রাত 11:15 নাগাদ সে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যায়। এরপরই কিন্তু এখনো কিন্তু যে প্রশ্নটা উঠছে সে
সঞ্জয় রায়ের বক্তব্য এবং সন্দীপের কতটা আর কি যে বক্তব্যের বায়ান কিন্তু কতটা ম্যাচ করেছে সেইটাই এখন দেখার। বেশ, অনেক ধন্যবাদ শাকিল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। প্রায় 13 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও ছাড়লেন সন্দীপ ঘোষ। আর অন্যদিকে গতকাল নাগরিক সমাজের পর আরজিকর কাণ্ডে এবার পথে নেমেছিলেন নাট্যকর্মীরা। গিরিশ মঞ্চ থেকে আরজিকর পর্যন্ত প্রতিবাদ মিছিল, প্ল্যাকার্ড হাতে দাবি বিচার চাই। নাটকের মধ্যেও তুলে ধরা হবে নৃশংসতা জানালেন নাট্যকর্মীরা। তারা পথে নামেন, প্রতিবাদ জানান। আরজিকর কাণ্ডের পথে এবার নাট্যকর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি দাবি তুলে ধরেছেন তারা? একটাই দাবি তুলে ধরেছেন যে সঠিক বিচার চাই, সঠিক জাস্টিস চাই, এবং সেই দাবিটাই কিন্তু মূলত তারা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। এবং তাদের দাবি যে এই যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে, অর্থাৎ আসল দোষীরা বেরিয়ে আসুক, আসল দোষীদের শাস্তি চাই, এবং তার পাশাপাশি মহিলাদের যে নিরাপত্তার বিষয়, সেই বিষয়েও যেন কোনো ত্রুটি না থাকে, অর্থাৎ রাতের বেলায় যাতে মহিলারা সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারে, সেটাও কিন্তু তাদের মিছিলের দাবির একটা অংশ বা বলা যেতে পারে সেই মিছিলে কিন্তু শোনা যায়। এবং তারা এটাও বলেন অনেকে যে নাটকের মধ্যেই যে নৃশংস ঘটনা, সেই ঘটনাটা কিন্তু পরিপ্রেক্ষিত তুলে ধরা হবে, যাতে নাটকের মধ্য দিয়ে যেভাবে এতদিন হয়েছে সমাজ পরিবর্তনের কথা, সমাজ পরিবর্তনের এক নতুন মোড় নেয় নাটকের প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা অংশ, এবং এই নৃশংসতাকে ফুটিয়ে তোলা হবে নাটকের মধ্য দিয়ে, এবং প্রতিবাদ দাঁড়িয়ে থাকবে নাটকের মধ্যে, এমনটাই কিন্তু বলছে নাট্য ব্যক্তিত্বরা। বেশ, ধন্যবাদ জানাবো জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। সময় এখন আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মালদার দিকে নজর রাখবো। মালদার 4 চাকা গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ এবং মৃত 5। মালদার গৌরবঙ্গে 34 নম্বর জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে এবং মৃত এবং আহতদের সকলকেই কালিয়াচকের বাসিন্দা, এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে কেউ এখন আহত অবস্থায় রয়েছেন, তাদের চিকিৎসা চলছে, এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাতে 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর, এখন কি পরিস্থিতি? দেখো, কালিয়াচক থেকে একটি জাইলো গাড়ি 34 নম্বর জাতীয় সড়ক ধরে মালদার দিকে আসছিল গতকাল গভীর রাতে, এবং এত দ্রুত গতিতে গাড়িটি আসছিল, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের মাঝখানে যে 4 লেন এই 34 নম্বর জাতীয় সড়ক, মাঝখানে যে ডিভাইডার, সেই ডিভাইডারের উপরে উঠে যায়, এবং সেখান থেকে উঠে গিয়ে একটি উপর দিক থেকে আসা একটি লরিতে এই গাড়িটি ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এমনকি এত ভয়াবহতা ছিল যে একজন যাত্রী গাড়ির ভিতরে ছিল, তার মাথা পুরো দেহ থেকে আলাদা হয়ে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে গিয়ে পড়ে থাকে, ভালো থাকতে দেখা যায়। ফলে বোঝা যাচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের ভয়াবহ কতটা। 2 জন বেঁচে ছিল, তাদের অবস্থাও খুব খারাপ, তাদেরকে সঙ্গে সঙ্গে গৌতম, এই ভয়াবহ দুর্ঘটনায় এখনো পর্যন্ত কাউকে কি গ্রেফতার করা হয়েছে, গাড়ির চালকদের বা কাউকে? না, এটা সম্পূর্ণ, দেখো, এই যে 4 চাকা গাড়ি করে যারা ফিরছিল তাদের বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে। এখানে কারো যে কোনো ত্রুটি ছিল, যারা করেছে এটা তারা তো মারাই গেছে। ফলে এবং স্থানীয় লোকেরাও তারা চিৎকার চেঁচামেচি করছিল যে এভাবে গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট হবেই। ফলে উল্টো দিকে একটা গাড়িতে গিয়ে ধাক্কা মারা, সেই গাড়ি ট্রাক চালকের তো সেখানে কোনো দোষ আমরা দেখিই না। বেশ, অনেক ধন্যবাদ গৌতম তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। মালদহে 4 চাকা গাড়ির সঙ্গে লরির দুর্ঘটনা, এবং এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 5 জনের বলে খবর, অনেকেই আহত, এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা, 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। শনিবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মালদায়, এবং সেখানে গৌরবঙ্গ 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
আর জুহিতা, আরজি করের অন ডিউটি চিকিৎসকের ধর্ষণের বিচার চেয়ে উত্তাল রাজ্য। মোমবাতি মিছিল থেকে মেয়েদের জমায়েত, প্রতিবাদ চলছে একাধিক পথে। প্রতিবাদের অন্যরকম নমুনা রাখলো উত্তরপাড়া শক্তি সংঘ ক্লাব। এবার পুজোয় রাজ্য সরকারের অনুদান নিচ্ছে না তারা। অক্টোবরের শুরুতে দুর্গাপুজো আর অগস্টের মাঝামাঝি অসুর নিধনের দাবিতে সোচ্চার বাংলা। আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে সারা রাজ্য। কোনো রাজনৈতিক ছাতার তলায় নয়, নিজের মতো করে প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যবাসী। অসুর নিধনের দাবি নিয়ে এবার অন্যরকম শারদিয়ায় মাতবে উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব। রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান এবার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের সদস্যরা। কোনো রাজনৈতিক বিরোধিতা নয়, আরজি করের দোষীদের শাস্তি তাদের একমাত্র এজেন্ডা। আমাদের ক্লাব কিন্তু কোনো পলিটিক্যাল ইস্যুতে নেই, কোনো পলিটিক্যাল এজেন্ডা আমরা ক্যারি ফরওয়ার্ড করি না। সুতরাং এটাকে দয়া করে হাত জোড় করে বলছি, দয়া করে এটাকে পলিটিক্যাল কোনো কিছুর সাথে অ্যাটাচ করবেন না। একটা মেয়ে হিসেবে একটা মেয়েকে দুঃখ দেখেছি, তার মৃত্যুটা আমার কাছে প্রচণ্ডভাবে আমাকে পড়া নেড়ে দিয়ে গেছে। সেই প্রতিবাদ জানানোর জন্য এইটা আমরা ক্লাব থেকে ডিসিশন নিয়েছি, এইটুকু, আর কিচ্ছু না, এর থেকে বেশি কিচ্ছুই না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরজি করের ঘটনার তদন্ত করছে। আদালত ও সিবিআই এর উপর ভরসা রাখার আর্জি জানিয়েছে তৃণমূল। পাশাপাশি পুজোতে সরকারি অনুদান নিয়ে ক্লাবের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। সেটা তো জোর করে কেউ তাদের দিতে যাবে না, তবে হ্যাঁ, অনুদান না নিলে সেটা ওই ক্লাবকে এসডিও ডিএমকে জানিয়ে দিতে হবে, হ্যাঁ, তাদের রেজলিউশনের কপি দিয়ে যে আমরা এটা নিচ্ছি না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই অনুদানের ব্যাপারটা তো শুধু ওই 85,000 টাকায় সীমাবদ্ধ নয়, এর সঙ্গে সিএসসির বিল এসবেরও একটা ছাড় থাকে, সেটাও 10-15 হাজারের কম নয়। তো সবগুলোই ওরা নেবে না, এটা জানিয়ে দেবে। এটা ক্লাবের সিদ্ধান্ত, আমার এখানে কিছু বলার নেই। অনুদানের টাকা অন্যরকম করে খরচের উপায় বাতলেছেন বিজেপি নেতা। ক্লাবকে বলবো এই অনুদানটা নিন আপনারা, কিন্তু এলাকার ডেভেলপমেন্টের জন্য সিসিটিভি ক্যামেরা এলাকাতে জায়গা জায়গা লাগানোর জন্য, তারপরে পুলিশের যে আবাসনগুলো ভেঙে যাচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় আছে, তাদের জন্য ওই টাকা ডোনেট করে দিন। যদি আপনারা এই টাকা নেবেন না, তারপরে দেখবেন আরেকটা নতুন ঘোটালা জন্মেছে, পুজোর অনুদান ঘোটালা। বারোয়ারি পুজোয় বিপুল পরিমাণ আর্থিক অনুদানের কথা ঘোষণার পর বারবার আলোচনার শিরোনামে উঠে এসেছে পুজোয় মুখ্যমন্ত্রীর অনুদানের প্রসঙ্গ। রাজ্যের জ্বলন্ত ইস্যু আরজি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ পুজোর অনুদান নিতে অস্বীকার করায় উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাবের সদস্যদের সাধুবাদী দিচ্ছে রাজ্যবাসী। উত্তরপাড়া থেকে তাপস চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।